নাটকের আদর্শ ইংরেজ ভদ্রলোকটির দিকে তাকালাম। তিনিও আমার দিকে তাকিয়ে, আপনি কি স্যার গাই হলিস? আমি প্রশ্ন করলাম। অবশ্যই। আমি কি মনস্তত্ত্ববিদ জন কার্মডির সঙ্গে কথা বলার সৌভাগ্য লাভ করছি? মাথা নেড়ে সম্মতি জানালাম। আমার দু চোখ খেলে বেড়ালো বিশিষ্ট আগন্তুকের শরীরে। দীর্ঘকায়, কৃশ, বালিরং চুল, সঙ্গে ঐতিহ্যগত পুরুষ্টু গোঁফ এবং পশমি সুট। সন্দেহ হলো একটা একচক্ষু চশমা হয়তো ভদ্রলোকের জামার পকেটে লুকোনো রয়েছে, আর সঙ্গের ছাতাটিকে তিনি বাইরের ঘরে রেখে এসেছেন কিনা খেয়ে জানে। কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম এই কথা ভেবে, কোনো পবিত্র কারণে ইংরেজ দূতাবাসের স্যার গাই হলিসকে শিকাগোয় আমার মতো একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিকে খুঁজে বের করতে বাধ্য করেছে। স্যার গাই বসলেন, সমস্যার কোনো সুরাহা না করেই। তিনি গলা খাঁকড়ি দিলেন, দ্বিধা ভরা চঞ্চল চোখে চারপাশে নজর বুলিয়ে নিলেন। টেবিলের গায়ে হাতের পাইপটাকে বার কয়েক ঠুকলেন, তারপর মুখ খুললেন। লন্ডন সম্পর্কে আপনার কি ধারণা? তিনি বললেন, কেন বলুন তো? আপনার সঙ্গে আমি লন্ডন নিয়ে আলোচনা করতে চাই, মিস্টার কার্মডি। সব রকমের লোকই এখানে জোটে, তাই আমি শুধু হাসলাম। হেলান দিয়ে বসলাম চেয়ারে এবং ভদ্রলোককে ধীরে সুস্থে বলার সময় দিলাম। ওই শহরটা সম্পর্কে কখনো অদ্ভুত কিছু আপনার নজরে পড়েনি? তিনি প্রশ্ন করলেন। বলতে পারেন ওখানকার কুয়াশা বিখ্যাত। হ্যাঁ, কুয়াশা, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কুয়াশায় নিখুঁত পটভূমি জুগিয়ে সাহায্য করে। কিসের পটভূমি? স্যার গাই হলিসের ঠোঁটে হেয়ালি ভরা হাসি খেলে গেল। খুনের। বিড়বিড় করে তিনি বললেন, খুনের? হ্যাঁ, কখনো কি এটা আপনার নজরে পড়েনি যে খুন নিয়ে যারা গভীরভাবে চিন্তা ভাবনা করেন তাদের সঙ্গে এত শহর থাকতে শুধু লন্ডনেরই এক অদ্ভুত ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে? সাধারণত গল্প উপন্যাস ছাড়া এ ধরনের কথাবার্তা মানসিক রোগীরা বলে না। তবুও গাই হলিসের কথায় চিন্তার খোরাক আছে। খুনের আদর্শ অকুস্থল হিসেবে লন্ডনের ভূমিকাও। স্যার গাই বললেন, আপনার কথা মতো তার একটা স্বাভাবিক কারণ রয়েছে। ওই কুয়াশা সৃষ্টি করে আদর্শ পরিবেশ। আর তাছাড়া এই ধরনের ব্যাপারে ইংরেজদের মনোভাবও একটু অদ্ভুত বলতে পারেন। সেটা তাদের খেলোয়াড়ি মেজাজ। তারা খুনের ব্যাপারটাকে নিছকই একটা খেলা হিসেবে দেখেন। আমি সোজা হয়ে বসলাম। এবারে পাওয়া যাচ্ছে তত্ত্বের আভাস। যা বলছিলাম, খুনের পরিসংখ্যান শুনিয়ে আপনাকে আমি বিরক্ত করতে চাই না। তার জন্যে সরকারি নথিপত্র রয়েছে। নন্দন তত্ত্বের দিক থেকে, মেজাজের দিক থেকে শুধুমাত্র নৃশংস খুনের প্রতি ইংরেজরা কৌতূহলী। কোনো মানুষ খুন করে, তারপরই শুরু হয় আসল উত্তেজনা, শুরু হয় খেলা। অপরাধী কি পারবে বুদ্ধির লড়াইয়ে পুলিশকে টেক্কা দিতে? খবরে কাগজে প্রকাশিত খবরের নিহিত লক্ষ্য আপনি সহজেই বুঝতে পারেন। প্রত্যেকেই মগ্ন একই প্রতীক্ষায়, কে জিতবে। ব্রিটিশ আইনে একজন বন্দীকে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অপরাধী বলে মনে করা হয়। এটাই তাদের বিরাট সুবিধে। কিন্তু প্রথম সেই বন্দীকে ওদের বন্দি করতে হয়। আবার লন্ডন পুলিশকে সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেয়া হয় না। সেটা আবার ফেরারি আসামির পক্ষে একটা মস্ত সুবিধে। দেখছেন তো, সবই আপনার খেলার নিয়মে ছক বাঁধা। স্যার গাই কোন লক্ষ্যে এগিয়ে চলেছেন আমি ঠিক বুঝলাম না। কোনো সিদ্ধান্তে নাকি পাগলা গারদে, কিন্তু মুখ বুজে তাকে বক্তব্য রাখার সুযোগ দিলাম।
খুনিদের প্রতি এই ব্রিটিশ মনোভাবের যুক্তিসম্মত ফলাফল শার্লক হোমস। কখনো কি খেয়াল করেছেন ইংরেজদের গল্পে এবং নাটকে খুনের ঘটনা কি অসম্ভব জনপ্রিয়? আমি হাসলাম। প্রসঙ্গ এবারে আমার আওতার মধ্যে ফিরে এসেছে। অ্যাঞ্জেল স্ট্রিট উদাহরণ হিসেবে নাম বললাম। লেডিস ইন রিটায়ারমেন্ট, তিনি বলে চললেন, নাইট মাস্ট ফল, পেমেন্ট ডেফার্ড। আমি যোগ করলাম, লেবারনাম গ্রোভ, কাইন্ড লেডি, লাভ ফ্রম এ স্ট্রেঞ্জার, পোর্ট্রেট অফ এ ম্যান উইথ রেড হেয়ার, ব্ল্যাক লাইমলাইট। তিনি মাথা নেড়ে সমর্থন জানালেন। অ্যালফ্রেড হিচকক আর এমলিন উইলিয়ামসের ছবিগুলোর কথা ভেবে দেখুন। তাদের অভিনেতারা উইলফ্রেড লাসন আর লেসলি ব্যাংকাস। চার্লস লটন, আমি তার খেই ধরে বললাম। এডমন্ড জেন, বেসিল রাথবোন, রেমন্ড ম্যাসি, স্যার সেড্রিক হার্ডউইক। এসব নিয়ে আপনিও বেশ খোঁজ খবর রাখেন দেখছি, বললেন তিনি। মোটেও না, আমি হেসে বললাম। দেখুন, আমি একজন মনস্তত্ত্ববিদ। তারপর আমি সামনে ঝুঁকে এলাম। গলার সুর এতটুকুও পাল্টালাম না, মিঠে সুরে বললাম, আমি শুধু জানতে চাই আপনি আমার অফিসে এসে হঠাৎ খুনের রগে গল্প নিয়ে আলোচনা ফাঁদলেন কেন? এবার কথাটা জায়গা মতো বিঁধল। তিনি সোজা হয়ে বসলেন, বার কয়েক চোখ পিট করে বললেন, আমার আসল উদ্দেশ্য মোটেই তা নয়। না, মানে আমি একটা তত্ত্ব খাড়া করতে চাইছিলাম। তিনি বিড়বিড় করে বললেন, ন্যাকামো ছাড়ুন স্যার গাই, নিন এবার ঝেড়ে কাশুন তো দেখি। চোর ছ্যাচরের মতো কথাবার্তা বলাটা ফলিত মনস্তত্ত্ববিদ্যার বিভিন্ন পদ্ধতির অন্যতম। অন্তত আমার ক্ষেত্রে সেটা বেশ কাজ দেয়। এবারেও দিল। স্যার গাই বকবকানি বন্ধ করলেন। তার চোখ তীক্ষ্ণ হয়ে এলো। আবার যখন তিনি ঝুঁকে সামনে এলেন, তখন তার চোখে মুখে আসল প্রসঙ্গে ঝাঁপিয়ে পড়ার মাপা অভিব্যক্তি। মিস্টার কার্মডি, কখনো জ্যাক দ্য রিপারের নাম শুনেছেন? বিখ্যাত খুনি? ঠিক ধরেছেন, সকলের সেরা নৃশংস খুনি। স্প্রিং হিল জ্যাক বা ক্রিপেনের চেয়েও কুখ্যাত জ্যাক দ্য রিপার, রেড জ্যাক। নাম শুনেছি। ওর পুরো ইতিহাস জানেন? আবার রূঢ় হলাম। দেখুন স্যার গাই, ইতিহাসের বিখ্যাত খুন খারাপের গপ্প নিয়ে আমরা গাছি করে কাজের কাজ কিছু হবে না। আবার সরাসরি আমার লক্ষ্যভেদ। তিনি গভীর শ্বাস নিলেন। এটা গপ্প নিয়ে আমরা গাছি নয়, জীবন মরণ সমস্যা। নিজের আচ্ছন্নতায় তিনি এতই মগ্ন যে এই সুরেও কথা বলতে পারলেন। যাকে শুনতে আমি রাজি। আমরা মনস্তত্ত্ববিদেরা শোনার জন্যই পয়সা পাই। আপনি বলুন, গল্পটা শোনা যাক। একটা সিগারেট ধরিয়ে স্যার গাই গল্পে মন দিলেন। তিনি শুরু করলেন। লন্ডন 1888। গ্রীষ্মের শেষ এবং নিয়মিত সময়ের আগেই শীতের শুরু। ঠিক সেই সময় কে জানে কোথা থেকে আবির্ভূত হলো জ্যাক দ্য রিপারের ছায়াময় শরীর। ছুরি হাতে মার্জার চরণ এক অন্ধকার ছায়া। লন্ডনের ইস্ট এন্ড জুড়ে যার আনাগোনা, হোয়াইট চ্যাপেল, স্পিটারফিল্ডসের জীর্ণ আনাচে কানাচে যার ত্বরান্বিত চলাচল। কোথা থেকে সে এসেছে কেউ জানে না, কিন্তু সে নিয়ে এসেছে মৃত্যু। ছুরির ফলায় মৃত্যু। 6 বার সেই ছুরি নেমে আসে লন্ডনের মেয়েদের গলা, শরীর চিরে ফালা করতে। বেশ্যা ও হাবগেরস্ত মেয়েরাই তার শিকার। প্রথম খুনের দিনটা ছিল 7ই আগস্ট। মেয়েটার মৃতদেহে ওরা 39টা ছুরির আঘাত আবিষ্কার করে। নৃশংস খুন সন্দেহ নেই। 31শে আগস্ট আর একজন।
খবরের কাগজওয়ালারা এবার কৌতূহলী হয়ে উঠল। বস্তির বাসিন্দারা হলো আরও গভীরভাবে আগ্রহী। কে এই অজ্ঞাত জল্লাদ যে তাদের মাঝে অবাধে ঘুরে বেড়াচ্ছে? রাতের শহরে নির্জন গলিপথে খুশি মতো আঘাত হানছে চকিতে। আর তার চেয়েও বেশি জরুরি হলো আবার কবে এসে আঘাত হানবে। সেদিনটা হলো 8ই সেপ্টেম্বর। স্কটল্যান্ড ইয়ার্ড নতুন নতুন লোক নিয়োগ করলো এ রহস্যের সমাধানে। গুজব ছড়িয়ে পড়লো দাবানলের মতো। খুনের অতি নৃশংস পদ্ধতি হয়ে উঠল আতঙ্ক ঘন অনুমানের বিষয়বস্তু। খুনি ব্যবহার করছে ছুরি, অত্যন্ত দক্ষভাবে। সে গলা কাটে, তার শিকার ও পরিবেশ বেছে নেয় অমানসিক ধূর্ততায়। কেউ তাকে দেখে না, তার আসা যাওয়ার শব্দ শোনে না। অথচ ভোরবেলার পাহারাদাররা দৈনন্দিন রোদে পথে হোঁচট খায় কুপিয়ে কাটা এক ভয়ঙ্কর জিনিসে, যা রিপারের হস্তশিল্পের অকাট্য নিদর্শন। কে সে কি কোনো পাগল শল্য চিকিৎসক, কোনো কসাই, কোনো পাগল বিজ্ঞানী, অপরাধী আশ্রম থেকে পালিয়ে আসা কোনো বিকারগ্রস্ত অমানুষ, কোনো উন্মত্ত সম্ভ্রান্ত ব্যক্তি, লন্ডন পুলিশের কোনো লোক? তারপর খবরের কাগজে বেরোলো সেই কবিতাটি। বিভিন্ন অনুমানের শেষে পূর্ণচ্ছেদ টানতে যে কবিতার অজ্ঞাত কুশলীর আবির্ভাব, কিন্তু কার্যত সেটা জনসাধারণের কৌতূহলকে টেনে নিয়ে গেল উন্মাদনার তুঙ্গে। তার একটা ব্যঙ্গ ভরা ছোট্ট প্যারা হলো, জল্লাদ নই আমি, নই কোনো খোকা, নই পরদেশি ক্যাপ্টেন খেলোয়াড়, শুধু আমি আপনার বন্ধু ও সখা, আপনারই একান্ত জ্যাক দ্য রিপার। আর 30শে সেপ্টেম্বর বিচ্ছিন্ন হলো আরো দুটো কণ্ঠনালী। মুহূর্তের জন্যে স্যার গাইকে বাধা দিলাম। তাই নাকি? আগ্রহ বিস্ময়ের সুরে আমি মন্তব্য করলাম, বলতে বাধা নেই। ব্যঙ্গের একটা সূক্ষ্ম প্রলেপ আমার স্বরের জায়গা করে নিল, কিন্তু তিনি মানসিক হোঁচটের অভিব্যক্তি প্রকাশ করলেও বক্তব্যের প্রবাহে নিখুঁত রইলেন। এরপর কিছুদিন চুপচাপ ছিল লন্ডন, চুপচাপ এবং একই সঙ্গে অজানা এক আতঙ্ক। রেড জ্যাক আবার কখন তার আঘাত হানবে। গোটা অক্টোবর কেটে গেল প্রতীক্ষায় প্রতীক্ষায়। কুয়াশার আস্তরণ তার অশরীরী উপস্থিতি লুকিয়ে রাখে নিখুঁতভাবে, কারণ রিপারের পরিচয় অথবা উদ্দেশ্য কিছুই জানতে পারে না লোকে। লন্ডনের বেশ্যারা নভেম্বরের শুরুর লগ্ন হাওয়ায় কেঁপে ওঠে এবং প্রতিদিনের নতুন সূর্য দেখে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। 9 নভেম্বর ওরা মেয়েটাকে আবিষ্কার করলো নিজের ঘরে। অত্যন্ত শান্ত ভঙ্গিতে ও পড়ে আছে, অঙ্গ প্রত্যঙ্গ পরিপাটিভাবে সাজানো, আর ওর পাশে সমান পরিপাটিভাবে সাজানো ওর মাথা এবং হৃৎপিণ্ড। হননের পরাকাষ্ঠায় নিজেকেও ছাড়িয়ে গেছে রিপার। তারপর আতঙ্ক, কিন্তু সে আতঙ্ক অকারণে। খবরের কাগজওয়ালা, পুলিশ এবং জনসাধারণ সকলে অসুস্থ তরাসে প্রতীক্ষা করলেও জ্যাক দ্য রিপার ও তার ছুরি নীরব রইল। মাস কেটে গেল, বছর কেটে গেল। তাৎক্ষণিক কৌতূহল কমে এলেও স্মৃতির রেখা অস্পষ্ট হলো না। লোকে বলতে লাগলো জ্যাক আমেরিকায় আস্তানা নিয়েছে, সে আত্মহত্যা করেছে। লোকে বলতে লাগলো, আর একই সঙ্গে চলল ওদের লেখালেখি। ওদের লেখা কখনো থামেনি। তত্ত্ব, অনুমান, তর্ক, আলোচনা। কিন্তু আজও কেউ জানে না কে এই জ্যাক দ্য রিপার, কেন সে খুন করত, আর কেন সে হঠাৎই স্তব্ধ হলো। স্যার গাই নীরব হলেন। স্পষ্টতই তিনি আমার তরফ থেকে কোনো মন্তব্য আশা করছেন। আপনি গল্পটা বলেছেন ভালোই, যদিও আবেগকে একটু বেশি প্রশ্রয় দিয়েছেন।
সমস্ত নথিপত্র আমার হাতে আছে। অস্তিমান সমস্ত তথ্য আমি সংগ্রহ করেছি এবং সেগুলো বিচার করে দেখেছি। উঠে দাঁড়ালাম। আমি হাই তুলে বললাম, যাক, আপনার ঘুম পাড়ানি গল্প আমার দারুণ ভালো লেগেছে স্যার গাই। ইংরেজ দূতাবাসের কর্তব্যে খান্তি দিয়ে আপনি যে আমার মতো হতভাগ্য এক মনস্তত্ত্ববিদের কাছে এসেছেন এবং আপনার ক্ষুদ্র কাহিনী শুনিয়ে আমাকে পরিতৃপ্ত করেছেন, সে আপনার মহানুভবতা। মিষ্টি চাবুকের আঘাত তার ক্ষেত্রে মন্ত্রের মতো কাজ দিল। আপনি হয়তো জানতে চান এসব নিয়ে আমি এত মাথা ঘামাচ্ছি কেন। আগে হ্যাঁ, ঠিক সেই কথাটাই আমি জানতে চাই। এ নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? কারণ বর্তমানে আমি জ্যাক দ্য রিপারকে খুঁজে বেড়াচ্ছি। আমার ধারণা সে এখানে শিকাগোয়ে রয়েছে। বললেন স্যার গাই হলিস। আবার বসলাম। এবারে আমার চোখ পিট পিট করার পালা। আচ্ছা, আর একবার বলুন তো। তোতলা সুরে আমি বললাম, জ্যাক দ্য রিপার বেঁচে আছে, এই শিকাগোয় আছে। আমি তাকে খুঁজতে বেরিয়েছি। এক মিনিট। তার মুখে হাসি নেই, সুতরাং কথাটা মোটেই কোনো রসিকতা নয়। আমি বললাম, আচ্ছা, ওই খুনগুলো কোন সময় হয়েছিল? 1888 আগস্ট থেকে নভেম্বরের মধ্যে। 1888? তাহলে 1888-তে জ্যাক দ্য রিপার যদি একজন সমর্থক পুরুষ হয়ে থাকে, তাহলে এখন সে নির্ঘাত মারা গেছে। আর এই মশাই সেই বছরে যদি তার জন্মও হয়ে থাকে, তাহলেও আজ সেই লোকের বয়স হবে পাক্কা 55। সেই লোকের বয়স? হাসলেন স্যার গাই হলিস। নাকি বলবো সেই স্ত্রীলোকের বয়স? কারণ জ্যাক দ্য রিপার স্ত্রীলোকও হতে পারে আরো অনেক কিছু। স্যার গাই, আপনি দেখছি ঠিক লোকের কাছেই এসেছেন। সত্যি সত্যি আপনার একজন মনস্তত্ত্ববিদের সাহায্যের দরকার। হয়তো, কিন্তু বলুন মিস্টার কার্মডি, আপনার কি মনে হয় আমি পাগল? তার দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকালাম, কিন্তু সত্যি জবাবটাই আমাকে দিতে হলো। খোলাখুলি বলতে গেলে না, তা মনে হয় না। তাহলে জ্যাক দ্য রিপার যে আজও বেঁচে আছে, আমার এই বিশ্বাসের যুক্তি আর কারণগুলো আপনি হয়তো শুনতে পারেন। তা শুনতে পারি। এই ঘটনাগুলো নিয়ে আমি 30 বছর ধরে গবেষণা করেছি, সরেজমিনে তদন্ত করেছি, সরকারি অফিসারদের সঙ্গে কথা বলেছি। যে হতভাগ্য বেশ্যারা মারা গেছে তাদের বন্ধুবান্ধব পরিচিত জনের সঙ্গে কথা বলে দেখেছি, স্থানীয় পাড়া প্রতিবেশীদের সঙ্গে দেখা করেছি। জ্যাক দ্য রিপার সম্পর্কে যাবতীয় অস্তিমান তথ্য সংগ্রহ করে আমি একটা গোটা লাইব্রেরি বানিয়ে ফেলেছি। সমস্ত আজগুপি উদ্ভট সম্ভাবনা খতিয়ে পরীক্ষা করে রেখেছি, কিন্তু জেনেছি খুব সামান্যই, খুব বেশি নয়, সামান্যই। আমার সিদ্ধান্তের মিছিল শুনিয়ে আপনাকে আর বিরক্ত করতে চাই না, কিন্তু তদন্তের জন্য অন্য একটা ভিন্ন দিক আমাকে অনেক বেশি সুফল এনে দিয়েছে। আমি অমীমাংসিত অপরাধ নিয়ে বেশ কিছু চর্চা করেছি, অর্থাৎ অমীমাংসিত খুন নিয়ে। পৃথিবীর বড় শহরগুলোর অন্তত অর্ধেকের খবরের কাগজের কাটিং আপনাকে আমি দেখাতে পারি। স্যান ফ্রান্সিসকো, সাংহাই, ক্যালকাটা, মস্ক, প্যারিস, বার্লিন, প্রিটোরিয়া, কায়রো, মিলান, অ্যাডিলেড। রিপারের পদক্ষেপের ইঙ্গিত সেখানে আছে, রয়েছে একই পদ্ধতির নকশা, অমীমাংসিত রহস্য, মহিলাদের বিচ্ছিন্ন কণ্ঠনালী, সেই ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ও বিভিন্ন বিকৃতি। হ্যাঁ, বলতে গেলে রক্তের রেখাই আমি অনুসরণ করেছি। নিউ ইয়র্ক থেকে ইউরোপ অতিক্রম করে পশ্চিম দিকে, সেখান থেকে প্রশান্ত মহাসাগরের দিকে,
তারপর আফ্রিকা। 1914-18-তে প্রথম মহাযুদ্ধের সময় পটভূমি ছিল ইউরোপ, তারপর দক্ষিণ আমেরিকা এবং 1930 থেকে আবার আমেরিকা। একই ধরনের 87টা খুন এবং অভিজ্ঞ অপরাধ বিজ্ঞানীর কাছে প্রতিটি খুনেই উপস্থিত রিপারের হস্তশিল্পের স্পষ্ট ছাপ। সম্প্রতি ঘটে গেল ক্লিভল্যান্ডের সেই হাত পাবিহীন ধরগুলোর ঘটনা, মনে পড়ে? শিউরে ওঠার মতন ব্যাপার। আর সবশেষে শিকাগোয় ঘটে যাওয়া দুটো সাম্প্রতিক মৃত্যু গত 6 মাসের মধ্যে, একটা সাউথ ডিয়ারবানে, অন্যটা হ্যালস্টেডের কাছাকাছি। একই ধরনের খুন, একই পদ্ধতি। আমি বলছি ওই সমস্ত ঘটনায় অভ্রান্ত ইঙ্গিত রয়েছে, জ্যাক দ্য রিপারের স্বাক্ষরের অভ্রান্ত ইঙ্গিত। আমি নিঃশব্দে হাসলাম। বড় কষ্টকল্পিত তত্ত্ব। আপনার সিদ্ধান্ত অথবা সাক্ষ্য নিয়ে কোনো সন্দেহের প্রশ্ন আমি তুলছি না। এক্ষেত্রে আপনিই হলেন অপরাধ বিজ্ঞানী, সুতরাং আপনার কথাটা আমি ধ্রুব সত্য বলে মেনে নিচ্ছি। শুধু সামান্য জিনিস ব্যাখ্যার অপেক্ষা রাখে, একটা তুচ্ছ ব্যাপার, কিন্তু সম্ভবত এর উল্লেখের দরকার আছে। কি সেটা? জানতে চাইলেন স্যার গাই? ভালো করে ভাবুন, কি করে একজন ধরা যাক 85 বছরের মানুষের পক্ষে এই খুনগুলো করা সম্ভব? কারণ যদি 1888 সালে রিপারের বয়স মোটামুটি 30 হয়ে থাকে এবং সে আজও বেঁচে থাকে, তাহলে এখন তার বয়স হবে 85। স্যার গাই হলিস নীরব। তাকে কোণঠাসা করতে পেরেছি এবার, কিন্তু ধরুন যদি তার বয়স একটুও না বেড়ে থাকে? ফিস ফিস করে বললেন স্যার গাই। তার মানে? ধরুন যদি জ্যাক দ্য রিপারের বয়স না বেড়ে থাকে, যদি সে এখনও একজন যুবক থেকে থাকে। ঠিকই আছে। আমি বললাম এখনকার মতো না হয় তাই ধরে নিলাম, কিন্তু তারপর এসব ধরাধরি থামিয়ে আমার নার্সকে টাকা দরকার আপনাকে চেপে ধরতে। আমি ঠাট্টা করছি না, বললেন স্যার গাই। দেখুন, এখানে যারা আসে তারা কেউই ঠাট্টা করে না, আর সেটাই সবচেয়ে দুঃখের কথা, তাই না? তারা হলফ করে বলে যে তারা নানা রকম কণ্ঠস্বর শুনতে পায়, দৈত্যদানও দেখতে পায়, কিন্তু তা সত্ত্বেও আমরা তাদের তালাবন্ধ করে আটকে রাখি। কথাগুলোয় নিষ্ঠুর হলেও ফল পাওয়া গেল। তিনি উঠে দাঁড়ালেন, তাকালেন আমার চোখের দিকে। মানছি আমার তথ্য নিতান্তই আজগুপি। রিপার সম্পর্কে যত তথ্য আছে সবই আজগুপি। যেমন সে ডাক্তার ছিল, কিংবা কোনো বিকারগ্রস্ত অমানুষ, কোনো মহিলা। এই সব বিশ্বাসের পিছনে যেসব যুক্তি খাড়া করা হয়েছে তা নিতান্তই হালকা। অটল যুক্তি খাড়া করার কোনো সূত্র আমাদের হাতে নেই। তাহলে আমার তথ্যই বা কেন এদের চেয়ে কি এমন বেশি আজগুপি? কারণ প্রত্যেক মানুষের বয়স বাড়ে। আমি যুক্তি দিয়ে তাকে বোঝাতে চেষ্টা করলাম। দেখুন, আপনি ডাক্তার বলুন কিংবা পাগল বলুন আর মেয়েই বলুন, বয়স কিন্তু প্রত্যেকেরই বাড়ে। কিন্তু মায়াবীদের ক্ষেত্রে? মায়াবী? জাদুকর, ডাইনি, যারা ডাকিনী বিদ্যার চর্চা করে। কি বলতে চান আপনি? আমি বিশ্লেষণ করে দেখেছি, সমস্ত খুঁটিয়ে বিশ্লেষণ করে দেখেছি। বেশ কিছু দিন ধরে আমার খুনের দিনগুলো মনোযোগে পরীক্ষা করে দেখলাম। দিনগুলোর গড়ে তোলা ছক, নকশা, তাদের ছন্দ, সৌর, চান্দ্র ও নাক্ষত্র ছন্দ, নক্ষত্রগত দৃষ্টিভঙ্গি, জ্যোতিষবিদ্যাগত তাৎপর্য। লোকটি সত্যিই পাগল, কিন্তু তবু আমি শুনে চললাম। যদি ধরে নেওয়া যায় জ্যাক দ্য রিপার শুধুমাত্র খুন করার জন্যেই খুন করেনি, ধরুন সে চেয়েছিল নরবলি দিতে। আচ্ছা, কিসের নরবলি? স্যার গাই কাঁধ ঝাঁকালেন।
বলা হয় যে অপদেবতাদের উদ্দেশ্যে কেউ রক্ত উৎসর্গ করলে দেবতারা তাকে বর দেন। হ্যাঁ, যদি উপযুক্ত সময় সেই রক্ত উৎসর্গ করা যায়, যখন নক্ষত্র এবং চন্দ্রের অবস্থান কোনো বিশেষ অবস্থানে নির্ভুল থাকে এবং উপযুক্ত অনুষ্ঠান করে ব্যাপারটা করা যায়, তারা তখন বর দেন, যৌবন লাভের বর, চিরযৌবন। কিন্তু এসব নেহাতি ফালতু কথা। না, এই হলো জ্যাক দ্য রিপার। আমি এবার উঠে দাঁড়ালাম। দেখুন, কৌতূহল জাগিয়ে তুলতে আপনার তত্ত্বের তুলনা নেই, কিন্তু স্যার গাই, শুধু একটা জিনিস আমি জানতে চাই, আপনি এখানে কেন এলেন আর আমাকেই বা এসব কেন বলছেন? আমি তো ডাকিনী বিদ্যায় পণ্ডিত নই, আমি একজন সামান্য পেশাদার মনস্তত্ত্ববিদ। সুতরাং আমার সঙ্গে এসবের সম্পর্ক কি? স্যার গাই মুচকি হাসলেন। আপনার তাহলে ও বিষয়ে কৌতূহল আছে? হ্যাঁ, তা আছে, কিন্তু আপনার কোনো কারণ নিশ্চয়ই রয়েছে। আছে, কিন্তু প্রথমে আপনার কৌতূহল সম্পর্কে আমার নিশ্চিত হওয়ার দরকার ছিল। এখন আপনাকে আমার পরিকল্পনার কথা বলতে আর বাধা নেই। সে পরিকল্পনাটা কি? স্যার গাই আমাকে একটা দীর্ঘ চাহনি উপহার দিলেন, তারপর মুখ খুললেন তিনি। জন কার্মডি, আপনি আর আমি জ্যাক দ্য রিপারকে বন্দি করতে চলেছি। ঘটনা শুরু এইভাবেই। সেই প্রথম সাক্ষাৎকারের সমস্ত জটিল এবং বিরক্তিকর পুঙ্খানুপুঙ্খ সংক্ষিপ্তসার আপনাদের সামনে আমি তুলে ধরেছি, কারণ আমার মতে তার যথেষ্ট প্রয়োজন আছে। স্যার গায়ের চরিত্রে এবং আচরণে আলোকপাত করতে সেটা সাহায্য করবে। আর সেই পরিপ্রেক্ষিতে পরবর্তী যে ঘটনা ঘটল, কিন্তু সে কথায় পরে আসছি। স্যার গায়ের চিন্তা অতি সরল, সেটাকে ঠিক চিন্তাও বলা যায় না, বরং নিছকই একটা অনুমান। স্থানীয় লোকজনদের আপনি চেনেন? তিনি আমাকে বললেন। আমি খোঁজ নিয়ে দেখেছি, সেই কারণে আমার কাজের উপযুক্ত লোক হিসেবে আপনার কাছেই আমি এসেছি। আপনার পরিচিতের গণ্ডিতে অনেক লেখক, শিল্পী, কবি আছেন, তথাকথিত বুদ্ধিজীবীর দল, বোহেমিয়ান, নিকট উত্তর অঞ্চলের উন্মাদ ব্যক্তিরা। বিশেষ বিশেষ কারণে সেগুলো না হয় নাই শুনলেন। আমার সমস্ত সূত্র এই সিদ্ধান্তই আমাকে নিতে বাধ্য করেছে যে জ্যাক দ্য রিপার আসলে এ জাতীয় কোনো এক লোক। সে কোনো উন্মাদের ভূমিকা ছদ্মবেশ হিসেবে বেছে নিয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে, যদি আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার আলাপ করিয়ে দেন, তাহলে আমি আসল লোককে খুঁজে পেলেও পেতে পারি। দেখুন, আমার তরফে কোনো আপত্তি নেই, বললাম আমি, কিন্তু কিভাবে তার খোঁজ করবেন? আপনার কথা অনুযায়ী সে যে কেউ হতে পারে, যেখানে খুশি থাকতে পারে। তাছাড়া তাকে কীরকম দেখতে আপনি তা জানেন না। সে যুবকও হতে পারে, বৃদ্ধও হতে পারে। জ্যাক দ্য রিপার, জ্যাক অফ অল ট্রেডস। ধনী, গরিব, ভিখিরি, চোর, ডাক্তার, উকিল, কি করে আপনি চিনবেন তাকে? সে দেখা যাবে। গভীর দীর্ঘশ্বাস ফেললেন স্যার গাই। কিন্তু আমি তাকে খুঁজে বার করবই, তক্ষুনি। আপনি তো ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো? আবার দীর্ঘশ্বাস ফেললেন স্যার গাই। কারণ আর দুদিনের মধ্যেই সে আর একটা খুন করবে। আপনি ঠিক জানেন? আকাশের নক্ষত্রের মতোই আমার অনুমান অভ্রান্ত। তার কর্মপদ্ধতির ছক আমি তৈরি করে ফেলেছি। তার ৮৭টা খুনি জ্যোতিষের এক বিশেষ ছন্দ্রে গাথা। আমার সন্দেহ, যদি তাকে নবযৌবন ধারণের জন্য রক্ত উৎসর্গ করতে হয়, তাহলে আগামী দুদিনের মধ্যে তাকে একটা খুন করতেই হবে। লন্ডনে তার প্রথম দিককার খুনগুলোর চেহারা লক্ষ্য করে দেখুন। ৭ই আগস্ট,
তারপর 31শে আগস্ট, 8ই সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর, 9ই নভেম্বর। বিরতির সময়গুলো হলো 24 দিন, 9 দিন, 22 দিন। এবারে সে 2টো খুন করে, আর তারপর 40 দিন। এ সময়ের মাঝেও অবশ্য খুনের ঘটনা ঘটেছে, ঘটতেই হবে, কিন্তু সেগুলো সন্ধান পাওয়া যায়নি এবং তাকেও দায়ী করা যায়নি। যাই হোক, আমার সমস্ত তথ্যের ওপর নির্ভর করে আমি তার কাজের স্টাইল চিনে ফেলেছি। আমি বলছি আগামী 2 দিনের মধ্যেই সে আর একটা খুন করবে, সুতরাং তার আগেই তাকে খুঁজে বার করতে হবে, সে যে করেই হোক। আর আপনাকে আমি এখনো জিজ্ঞেস করছি, আমাকে দিয়ে আপনি কি করাতে চান? আমাকে বেড়াতে নিয়ে চলুন, আপনার বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিন, বিভিন্ন সান্ধ্য আড্ডায় আমাকে নিয়ে চলুন। কিন্তু শুরু করব কাকে দিয়ে? আমার শিল্পী বন্ধুদের আমি যতদূর জানি, তাদের খামখেয়ালি স্বভাবটুকু বাদ দিলে তারা প্রত্যেকেই স্বাভাবিক লোক। রিপারও তাই, সম্পূর্ণ স্বাভাবিক, শুধু কয়েকটা বিশেষ রাত ছাড়া। তখন সে হয়ে ওঠে এক বয়সহীন বিকারগ্রস্ত খুনি, ওত পেতে থাকে খুন করার জন্যে। সেই সব সন্ধ্যায় যখন তারাদের উজ্জ্বল আলো ঠিকরে পড়ে মৃত্যুর উজ্জ্বল নকশায়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিভিন্ন সান্ধ্য আড্ডায় নিয়ে যাব স্যার গাই। অবশ্য এমনিতেই যেতাম, কারণ তাদের পরিবেশন করা পানীয় আমার সত্যিই কাজে লাগবে, বিশেষ করে এ জাতীয় কথাবার্তা শোনার পর। আমাদের পরিকল্পনা সাঙ্গ হলো, আর সেই সন্ধ্যায় আমি তাকে নিয়ে গেলাম লেস্টার ব্যাস্টনের স্টুডিওতে। এলিভেটরে চড়ে আকাশ ছোঁয়া বাড়ির ওপর তলায় ওঠার সময় স্যার গাইকে সাবধান করে দেওয়ার সুযোগ পেলাম। দেখুন, ব্যাস্টনটা কিন্তু 1 নম্বরের পাগলা, তাকে সাবধান করলাম। আর ওর বন্ধুরাও কিন্তু তাই, যে কোনো কিছুর জন্যই তৈরি থাকবেন। থাকবো। গাই হাসলেন, মুখমণ্ডলে নিখুঁত গাম্ভীর্য। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে তিনি একটা রিভলভার বের করে আনলেন। আরে এসব কি? আমি বলতে শুরু করলাম। তাকে খুঁজে পেলে আমি তৈরি থাকবো। স্যার গাই বললেন। তিনি হাসলেন না এতটুকু। কিন্তু কিন্তু একটা গুলি ভরা রিভলভার নিয়ে তো আপনি অন্য লোকের বাড়িতে ঘুরে বেড়াতে পারেন না। নিশ্চিন্ত থাকুন, আমি বোকার মতো কোনো কাজ করব না। চিন্তিত হলাম আমি। আমার ধারণা অনুযায়ী স্যার গাই হলিস মোটেই সুস্থ নন। এলিভেটর থেকে বেরিয়ে আমরা এগিয়ে গেলাম ব্যাস্টনের ফ্ল্যাটের দরজার দিকে। আচ্ছা শুনুন, ভালো কথা, নিচু স্বরে তাকে বললাম, বলছি সবার কাছে কি বলে আপনার পরিচয় দেব? কি বলবো আমি? আপনি কে আর কি জন্য এখানে এসেছেন? সে আমি পরোয়া করি না, হয়তো সত্যি কথা বলাটাই ভালো হবে। কিন্তু আপনার কি মনে হয় না যে রিপার যদি কোনো অলৌকিক শক্তিতে সেখানে উপস্থিত থাকে, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে আত্মগোপন করবে? আমার ধারণা, আমি যে রিপারকে খুঁজে বেড়াচ্ছি সে কথা শোনা মাত্রই নার্ভাস হয়ে আমাকে সূত্র জুগিয়ে দেবে। বললেন স্যার গাই। আপনি নিজেও কিন্তু একজন দারুণ ভালো মনস্তত্ত্ববিদ হতে পারেন। আত্মসমর্পণের সুরে বললাম, তথ্য হিসেবে কিন্তু এটা বেশ চমৎকার, কিন্তু আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আপনার ভাগ্যে কিন্তু প্রচুর হেনস্থা আছে। ব্যাস্টন সত্যি একটা পাগলের দল নিয়ে কারবার করে। স্যার গাই হাসলেন। আমি তৈরি। তিনি ঘোষণা করলেন, আমার নিজেরও একটা ছোট্ট পরিকল্পনা আছে। আমার কোনো আচরণে যেন ভয় পাবেন না। তিনি আমাকে সাবধান করে দিলেন। সম্মতি জানিয়ে দরজায় টোকা মারলাম। ব্যাস্টন দরজা খুলল এবং হুড়মুড়িয়ে বারান্দায় বেরিয়ে এলো। গম্ভীর মুখে আমাকে জরিপ করতে করতে সে সামনে পেছনে টলতে লাগলো। আমার চৌকো ধাঁচের টুপি ও স্যার গাইয়ের গোফের দিকে দেখতে লাগলো তির্যক চোখে। আহা, শ্রীমান সিন্ধু ঘটক ও শ্রীমান সূত্রধর। স্যার গাইয়ের পরিচয় দিলাম।
সুস্বাগতম। বলল ব্যাস্টন। অতিরিক্ত ভদ্রতার ভঙ্গিতে আমাদের ভেতরে আহ্বান জানালো। স্খলিত পায়ে আমাদের অনুসরণ করে চটকদার বসবার ঘরে ঢুকলো সে। সিগারেটের ধোঁয়ার কুয়াশা ভেদ করে চঞ্চলভাবে ঘুরে বেড়ানো অতিথিদের দিকে তাকিয়ে রইলাম। এদের কাছে এখন সবে সন্ধে শুরু। প্রত্যেকের হাতেই মদের গ্লাস, প্রতিটি মুখমণ্ডলেই জড়গ্রস্তের রক্তিম উচ্ছ্বাস। ঘরের এক কোণে সর্বশক্তিতে বেজে চলেছে পিয়ানো। তৎক্ষণাৎ এক চক্ষু চশমা পরিপূর্ণ এক দৃশ্য উপহার পেলেন স্যার গাই। তিনি দেখলেন মহিলা কবি লারভেন গানিস্টার হাইমি ক্রালিককে আঘাত করলো চোখে। দেখলেন হাইমি মেঝেতে বসে কাঁদতে লাগলো যতক্ষণ না ডিক পুল খাওয়ার ঘরে মদ আনতে যাওয়ার পথে দুর্ঘটনাবশত তার পা কেটে ফেলল। তিনি শুনলেন প্রচার শিল্পী নাদিয়া ভিলিনভ জনি আটকাটকে বলছে যে তার মতে জনির শরীরের উল্কিগুলো রুচির দিক থেকে বিভৎস। তার প্রাণীবিদ্যাগত অভিনিবেশ হয়তো নির্বাধায় গতিশীল থাকত যদি না লেস্টার ব্যাস্টন ঘরের ঠিক মাঝখানে হাজির হয়ে একটা ফুলদানি মেঝেতে চুরমার করে সকলকে চুপ করার নির্দেশ জানাতো। গণমান্য অতিথিরা আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হাতের খালি গ্লাসটাকে আমাদের দিকে নাচিয়ে চিৎকার করে বলল ব্যাস্টন। আর কেউ নন, স্বয়ং শ্রী সিন্ধু ঘটক এবং শ্রী সূত্রধর। আপনারা জানেন সিন্ধু ঘটক হলেন স্যার গাই হলিস, ইংরেজ দূতাবাসের যা হোক কিছুটা হবেন। আর সূত্রধর আপনারা তো চিনবেনই অবশ্যই, নাকি আমাদের জন কারমোডি বিশিষ্ট মরম ফেরি করেন, বুঝছেন তো? ঘুরে দাঁড়িয়ে সে স্যার গাইয়ের হাতও চেপে ধরল, টানতে টানতে নিয়ে গেল গালিচার ঠিক মধ্যবিন্দুতে। মুহূর্তের জন্য আমার মনে হলো হলিস হয়তো এতে আপত্তি করতে পারেন, কিন্তু তার একটা দ্রুত চোখ টেপার ভঙ্গি আমাকে আশ্বস্ত করল এর জন্য তিনি তৈরি আছেন। আমাদের নতুন বন্ধুকে একটু একটু জিজ্ঞাসাবাদ করা আমাদের রীতি স্যার গাই। এই জাতীয় নিয়মমাফিক জটলায় নিতান্তই নিয়ম রক্ষার ব্যাপার, বুঝতেই তো পারছেন। তা আপনি কি প্রশ্নের জবাব দিতে প্রস্তুত? স্যার গাই সম্মতি জানিয়ে হাসলেন। তা বেশ ভালো কথা। ব্যাস্টন বিড়বিড় করে বলল, বন্ধুগণ, আমি আপনাদের ব্রিটেনের এই বিশিষ্ট বস্তুটি উপহার দিয়ে দিচ্ছি, নিন আপনাদের সাক্ষী। তারপরে শুরু হলো ব্যবচ্ছেদ। সবটা শোনার ইচ্ছে ছিল, কিন্তু ঠিক তখনই লিডিয়া ডেয়ার আমাকে দেখতে পেল এবং টানতে টানতে নিয়ে গেল একটা অ্যান্টিক রুমে। সোনা, তোমার ফোনের জন্য আমি সারাটা দিন অপেক্ষা করেছি। এই জাতীয় অধ্যায়ের জন্য। ওর হাত থেকে রেহাই পেয়ে যখন ফিরে এলাম তখন উপস্থিত বুদ্ধিমতো তৈরি প্রশ্নের খেলা পুরোদমে চলছে। জনতার ভাবভঙ্গি দেখে বুঝলাম স্যার গাই নিজের ভূমিকা যথাযথভাবেই পালন করছেন। এমন সময় ব্যাস্টন নিজেই এমন প্রশ্ন মাঝপথে ছুড়ে দিল যে সমস্ত বানচাল হয়ে গেল। দয়া করে জানতে কি পারি, কি এমন প্রয়োজন আপনাকে আজ রাতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন? কি এমন মহান উদ্দেশ্য আপনার, হে সিন্ধু ঘটক? আমি জ্যাক দ্য রিপারের খোঁজ করছি। কেউ হাসলো না। সম্ভবত তারাও আমার মতোই গভীর মানসিক ধাক্কা খেয়েছে। পলকে তাকালাম প্রতিবেশীদের দিকে এবং ভাবতে লাগলাম, লারভেন গানিস্টার, হাইমি ক্রালিক, নিরীহ ডিকপুল, নাদিয়া ভিলিনভ, জনি অটকাট ও তার স্ত্রী বার্কলে মেলটন, লিডিয়া ডেয়ার, প্রত্যেকেই নিরীহ, কিন্তু ডিকপুলের হাসিটা কি অদ্ভুত চেষ্টাকৃত, আর বার্কলে মেলটনের মুখে ওই ধূর্ত আত্মসচেতন বোকা হাসির মুখোশ। ওহ, মানছি পুরোটাই উদ্ভট কল্পনা আমার, কিন্তু এই প্রথমবার এই মানুষগুলোকে আমি নতুন দৃষ্টিতে দেখতে লাগলাম। তাদের আসল জীবনযাপনের কথা ভেবে সত্যি অবাক হলাম। সান্ধ্য চক্রের এই দৃশ্যের পেছনে লুকিয়ে আছে তাদের আসল গোপন জীবন। নিজের আসল পরিচয় গোপন রেখে এদের মধ্যে কে কে অভিনয় করে চলেছে? এখানে কে পুজো করে হেকাচির সেই ভয়ঙ্কর গ্রিক দেবীকে উৎসর্গ করে রক্তের প্রসাদ?
এমনকি লেস্টার ব্যাস্টনও তো হতে পারে সেই ছদ্মবেশী। এই ভাবনা আমাদের সকলের মনেই জায়গা করে নিল, অন্তত মুহূর্তের জন্যে। দেখলাম ঘরের চারপাশে উপস্থিত চোখের বৃত্তে ঝিলিক মারল হাজারো প্রশ্ন। স্যার গাই দাঁড়িয়ে আছেন। আমি শপথ করে বলতে পারি, যে পরিস্থিতির তিনি জন্ম দিয়েছেন সে সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন এবং তার রীতিমতো উপভোগ করছেন। অলস চিন্তায় ভাবলাম, লোকটার মধ্যে সত্যিকারের গোলমালটা কোথায়? জ্যাক দ্য রিপার সম্পর্কে তার এরকম অদ্ভুত একরোখা মনোভাবই বা কেন? হয়তো তিনিও কিছু গোপন করেছেন। বরাবরের মতো ব্যাস্টনি পরিবেশ হালকা করলো, ব্যঙ্গ করলো তাকে। শ্রীমান সিন্ধু ঘটক মোটেই ঠাট্টা করছেন না বন্ধুগণ, সে বলল, এবং বক্তৃতার সঙ্গে সঙ্গে স্যার গায়ের পিঠে সশব্দে চাপড় মারল, জড়িয়ে ধরল তাকে। আমাদের ভেলিতি মাস্তুতো ভাই সত্যি সত্যি রূপকথার জ্যাক দ্য রিপারের পায়ের চিহ্ন অনুসরণ করেছেন। জ্যাক দ্য রিপারের কথা আপনাদের সকলেরই মনে আছে আশা করি। যতদূর মনে পড়ে, সে পুরনো দিনের এক জব্বর কসাই ছিল। কাঁটা ছেঁড়ার কাজে যখন বেরোতো তখন সত্যি আনন্দ পেত লোকটা। সিন্ধু ঘটকের বিশ্বাস রিপার এখনো বেঁচে আছে। হয়তো শিকাগোর আশেপাশে বয় স্কাউটদের ছুরি নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। সত্যি কথা বলতে কি জ্যাক দ্য রিপার যে আজ আমাদের মাঝে এখানেই উপস্থিত রয়েছেন এই রাতে, সেরকম বিশ্বাসে যথেষ্ট কারণ স্যার গায়ের কাছে রয়েছে। খিলখিল ও প্রকট হাসির মাধ্যমে আশানুরূপ প্রতিক্রিয়া পাওয়া গেল। ব্যাস্টন তিরস্কারের দৃষ্টিতে তাকালো লিডিয়া ডিয়ারের দিকে। মেয়েরা, তোমাদের এত হাসির প্রয়োজন নেই। জ্যাক দ্য রিপার যে মেয়ে ছেলে হতে পারে তা তো জানো, ওই জিল দ্য রিপার জাতীয়। তার মানে আপনি সত্যি সত্যি আমাদের কাউকে সন্দেহ করেন? তীক্ষ্ণ চিৎকারে বলে উঠল লারভেন গানিস্টার। কাষ্ঠ হাসি হাসল স্যার গাইয়ের দিকে তাকিয়ে সে। কিন্তু এই জ্যাক দ্য রিপার লোকটা তো বহু বছর উধাও হয়ে গেছে, তাই না? 1888 সালে। এই সম্পর্কে আপনি এত কথা জানলেন কি করে লেডি? রীতিমতো সন্দেহজনক। এর প্রতি লক্ষ্য রাখুন স্যার গাই। একে দেখে যতটা যুবতী মনে হয় আসলে ততটা যুবতী মনে হচ্ছে না। আসলে এইসব মহিলা কবিদের অতীত কিন্তু বরাবরই গভীর অন্ধকারে থাকে। হ্যাঁ, থমথমে ভাব পুরোপুরি মিলিয়ে গেছে। চুরমার হয়ে গেছে উৎকণ্ঠাময় পরিবেশ। পুরো ব্যাপারটা ধীরে ধীরে এক তুচ্ছ শান্ত চক্রের রসিকতায় অধঃপতিত হচ্ছে। ঠিক তখনই ব্যাস্টন টের পেল। সে চিৎকার করে উঠল, আপনারা কি জানেন শ্রী সিন্ধু ঘটকের কাছে একটা রিভলভার আছে? তার জড়িয়ে ধরা হাত পিছলে গিয়ে অনুভব করেছে স্যার গায়ের পকেটে রাখা রিভলভারের কঠিন সীমারেখা। হলিস কোনো রকম প্রতিবাদ করার আগেই সে ওটা ছিনিয়ে বের করে নিল তার পকেট থেকে। আমি কঠিন দৃষ্টিতে স্যার গায়ের দিকে তাকালাম, এই ভেবে যে ঘটনাকে যথেষ্ট গড়াতে দেওয়া হয়েছে। কিন্তু তিনি আমাকে লক্ষ্য করে চকিতে চোখ টিপতেই মনে পড়ল তিনি আমাকে ভয় পেতে বারণ করেছেন। ব্যাস্টন টলমল প্রেরণায় মুখ খুলল। আমি অপেক্ষা করতে লাগলাম। সিন্ধু ঘটকের সঙ্গে আমরা কোনো রকম ছলনা করব না। সে চিৎকার করে বলল, সুদূর ইংল্যান্ড থেকে এতখানি পথ অতিক্রম করে আমাদের সান্ধ্য আড্ডায় তিনি এসেছেন এই উদ্দেশ্য নিয়ে। আপনাদের কেউই যদি স্বীকারোক্ত দিতে রাজি না হন, তাহলে আমার মত হলো তাকে রিপারকে খুঁজে বার করার একটা সুযোগ আমরা দেব, ঠেকে জানার সুযোগ। বলছি এই মতলবটা কি বলতো? প্রশ্ন করলো জনি ওয়াটকার। 1 মিনিটের জন্য সমস্ত আলো আমি নিভিয়ে দেবো এই ঘরের। স্যার গাই বন্দুক হাতে এখানে দাঁড়িয়ে থাকবেন। এই ঘরে যদি রিপার হাজির থাকে তাহলে সে পালাতে পারবে, অথবা অন্ধকারের সুযোগ নিয়ে তার অনুসরণকারীকে সমূলে বিনাশ করতে পারবে। ঠিক আছে? শুনে যতটা মনে হয় তার চেয়েও অর্থহীন এই প্রস্তাব, কিন্তু সকলেরই সেটা পছন্দ হলো। অদ্ভুত গুঞ্জনে স্যার গাইয়ের প্রতিবাদ
যেন চাপা পড়ে গেল। আমি এগিয়ে গিয়ে মিনমিন করে কিছু বলার আগেই লেস্টার ব্যাস্টনের হাত পৌঁছে গেল আলোর সুইচে। দয়া করে কেউ নড়বেন না। 1 মিনিটের জন্য আমরা অন্ধকারে থাকব, সম্ভবত কোনো খুনির করুণার পাত্র হয়ে। 1 মিনিট পেরিয়ে গেলে আমি আবার আলো জ্বেলে দেব এবং সন্ধান করব মৃতদেহের। নিজেদের সঙ্গীদের বেছে নিন, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ। কপট আনুষ্ঠানিক সুরে ঘোষণা করল সে। আলো নিভে গেল। কেউ হেসে উঠল খিলখিল করে। অন্ধকারে শুনতে পেলাম পায়ের শব্দ, বিড়বিড় করে কথা। একটা হাত আলতোভাবে যেন ছুঁয়ে গেল আমার মুখ। আমার কবজিতে বাঁধা ঘড়িটা ভয়ঙ্কর তীব্রভাবে টিকটিক করতে লাগলো, কিন্তু তার চেয়েও জোরে সেই টিকটিক শব্দকে ছাপিয়ে শুনতে পেলাম একটা ছন্দময় শব্দ, আমার হৃৎপিণ্ডের শব্দ। অযৌক্তিক একদল সুরাসক্ত নির্বোধের সঙ্গে অন্ধকারে দাঁড়িয়ে থাকা, অথচ তবুও সেখানে লুকিয়ে রয়েছে প্রকৃত ত্রাস। খসখস শব্দ নড়ে চড়ে বেড়াচ্ছে মখমল অন্ধকারে। এইভাবেই সাপত চরণে জ্যাক দ্য রিপার ঘুরে বেড়ায় অন্ধকারে। সেই সঙ্গে জ্যাক দ্য রিপারের হাতের ছুরি। জ্যাক দ্য রিপারের আছে একটা উন্মত্ত মস্তিষ্ক এবং উন্মাদ উদ্দেশ্য। কিন্তু জ্যাক দ্য রিপার মরে গেছে। এত দীর্ঘ সময় সে মরে গিয়ে ধুলোয় মিশে গেছে। সমস্ত বাস্তব সূত্র অন্তত সেই কথাই বলে। অন্ধকারে যখন নিজেকে অনুভব করা যায়, তখন সেখানে কোনো মানবিক সূত্র খাটে না। সেখানে অন্ধকার লুকিয়ে রাখে ও রক্ষা করে, আর বাইরের মুখোশটা তোমার মুখ থেকে সরে যায়। তুমি অনুভব করো উদুগত নিঃস্রাবী কোনো অনুভূতি আর চিন্তাপ্রসূত নিরাকার এক উদ্দেশ্য, যা অন্ধকারের পরমাত্মীয়। হঠাৎ স্যার গাই হলিস চিৎকার করে উঠলেন। শোনা গেল ভারী কোনো কিছু পড়ে যাওয়ার এক ভয়াবহ শব্দ। ব্যাস্টন আলো জ্বেলে দিল। সবাই চিৎকার করে উঠল। ঘরের ঠিক মাঝখানে মেঝেতে হাত পা ছড়িয়ে পড়ে আছেন স্যার গাই হলিস। রিভলভারটা তখনও তার হাতের মুঠোয় ধরা। আমি সারি সারি মুখের দিকে তাকালাম। আতঙ্কের মুখোমুখি দাঁড়িয়ে মানুষ যে কত বিচিত্র রকমের অভিব্যক্তি প্রকাশ করতে পারে তা দেখে আশ্চর্য হলাম। বৃত্তের পরিধিতে প্রতিটি মুখই উপস্থিত, কেউই পালায়নি, অথচ তা সত্ত্বেও স্যার গাই মেঝেতে পড়ে রয়েছেন। লাভেন গনিস্টার মুখ ঢেকে চিৎকার করে কাঁদছেন। কোনো ভয় নেই। স্যার গাই মেঝেতে একটা পাক খেয়ে লাফিয়ে উঠে দাঁড়ালেন। তিনি হাসছেন। শুধু ছোট্ট একটা পরীক্ষা, কি বলেন? যদি জ্যাক দ্য রিপার এখানে হাজির থাকতো আর ভাবতো আমি খুন হয়ে গেছি, তাহলে আলো জ্বলে ওঠার পর আমাকে পড়ে থাকতে দেখে সে কোনো না কোনো এক বিশ্বাসঘাতক অভিব্যক্তি প্রকাশ করত। আপনারা প্রত্যেকে যে নির্দোষ তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এটা নিছকই একটা ছোট্ট ধাপ্পা, বন্ধুগণ। বিস্ফারিত চোখ ব্যাস্টন ও তার পেছনে ভিড় করে দাঁড়ানো বাকি সকলের দিকে অপলকে চেয়ে রইলেন হলিস। আমরা এবার গেলে হয় না, জন? ক্রমশ দেরি হয়ে যাচ্ছে। ঘুরে দাঁড়িয়ে তিনি রওনা হলেন। আমি তাকে নিঃশব্দে অনুসরণ করলাম। কেউ একটাও কোনো কথা বললাম না। এরপর সান্ধ্যচক্রের মেজাজটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। পরদিন সন্ধ্যায় 29তম পথ ও সাউথ হ্যালস্টেডের মোড়ে স্যার গায়ের সঙ্গে কথা মতো দেখা করলাম। গত রাতের ঘটনার পর বলতে গেলে যে কোনো কিছুর জন্যই আমি তৈরি, কিন্তু একটা ঝুলকালি মাখানো দরজার কাছে জড়সড় হয়ে আমার প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা স্যার গাইকে দেখে যথেষ্ট সহজ ও স্বাভাবিক বলেই মনে হলো। ওহ! পিছন থেকে হঠাৎ লাফিয়ে এসে চিৎকার করে উঠলাম। তিনি হাসলেন। শুধু তার বাঁ হাতের বিশ্বাসঘাতক ভঙ্গি জানিয়ে দিয়েছে যে আমি তাকে চমকে দেওয়ার মুহূর্তে সহজাত প্রবৃত্তি বসে তিনি রিভলভারের দিকে হাত বাড়িয়েছেন। আমাদের বুনোহাস তাড়া করার জন্য তাহলে সব তৈরি? আমি প্রশ্ন করলাম। হ্যাঁ,
আপনি যে বিনা প্রশ্নে আমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন সেজন্যে আমি খুশি হয়েছি। এতে বোঝা যায় যে আমার বিচার বিবেচনায় আপনার বিশ্বাস আছে। এরপর আমার হাত ধরলেন তিনি। রাস্তা ধরে ধীরে ধীরে আমাকে এগিয়ে নিয়ে চললেন। আজ রাতে কুয়াশা রয়েছে জন, বললেন স্যার গাই হলিস। ঠিক লন্ডনের মতোই। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। নভেম্বরের পক্ষে ঠান্ডাও বেশি। পুনরায় মাথা নাড়লাম আমি এবং আমার সম্মতিকে অর্ধেক পথেই শেষ করলাম। আশ্চর্য, আনমনা ভাবে বললেন স্যার গাই। লন্ডনের কুয়াশা আর নভেম্বর, রিপারের খুনের সেই অকুস্থল আর সময়। অন্ধকারে আমি প্রকট হাসলাম। আচ্ছা, আপনাকে মনে করিয়ে দিই স্যার গাই, এটা লন্ডন নয়, শিকাগো। আর এটা 1888 নভেম্বরও নয়। তারপর প্রায় 50 বছর কেটে গেছে। আমার প্রকট হাসি ফিরিয়ে দিলেন স্যার গাই, কিন্তু তাতে আনন্দের লেশমাত্র ছিল না। সে বিষয়ে তেমন বিশ্বাস আমার নেই। তাকিয়ে দেখুন চারিদিকে, এইসব চট পাকানো গলি, আঁকাবাঁকা পথ, যেন ইস্ট এন্ডের মতো অথবা মিটার স্কোয়ার। আর এগুলো অন্তত 50 বছরের পুরনো তো বটেই। আপনি এখন সাউথ ক্লার্ক স্ট্রিটের মাঝামাঝি মধ্যবিত্ত অঞ্চলে রয়েছেন, সংক্ষেপে বললাম আমি। আর এখানে যে কেন আমাকে টেনে এনেছেন তা এখনো জানি না। নেহাতি হঠাৎ মনে হলো, যেন আমার মন বলছে, জন, আমি এই জায়গাটায় ঘুরে বেড়াতে চাই, যেখানে রিপার ঘুরে বেড়াতো, খুন করত, যে জায়গাগুলোর সঙ্গে এ জায়গাটার চেহারার অদ্ভুত মিল আছে। এখানেই তাকে আমরা খুঁজে পাব। বোহেমিয়ান অঞ্চলের উজ্জ্বল আলোয় তাকে খুঁজে পাওয়া যাবে না, যাবে এখানে, এই অন্ধকারে। অন্ধকারে এখানে এসে অপেক্ষা করছে, গুড়ি মেরে বসে আছে। ও আচ্ছা, সেই জন্যই কি আপনি রিভলভার নিয়ে এসেছেন? প্রশ্ন করলাম। কণ্ঠস্বরে ব্যঙ্গ ভরা অস্বস্তির সুরটুকু এড়াতে পারলাম না। এত সব কথা জ্যাক দ্য রিপার সম্পর্কে, এই অবিরাম আচ্ছন্নতা, যতটা স্বীকার করতে চাই তার চেয়েও বেশি চেপে বসেছে আমার নার্ভে। রিভলভার দরকার হতে পারে, কারণ আজকের রাতই সেই বিশেষ রাত। গম্ভীরভাবে বললেন স্যার গাই। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। নির্জন কুয়াশা বিজড়িত পথে আমরা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে লাগলাম। এখানে ওখানে দরজার মাথায় ম্লান আলো জ্বলছে, এছাড়া সবই অন্ধকার এবং ছায়াচ্ছন্ন। একটা তির্যক রাস্তা ধরে এগিয়ে যাওয়ার পথে গভীর বিস্ফারিত মুখ, শীর্ণ গলিগুলোকে মনে হলো কোনো মরীচিকা। সেই নির্জন কুয়াশায় আমরা গুড়ি মেরে এগিয়ে চললাম নিঃশব্দে, যেন দুটো ছোট্ট শুককীট কোনো পর্দার ভাঁজে দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই চিন্তা আমার মাথায় আসতেই কুঁকড়ে গেলাম। পরিবেশ ক্রমশ আমাকেও যেন সম্মোহিত করে তুলেছে। যদি এরপর থেকে সতর্ক না হই, তাহলে আমিও স্যার গাইয়ের মতো উন্মাদ বিশ্বাসের শিকার হয়ে পড়ব। আপনি দেখছেন না, এসব রাস্তায় একটাও লোক নেই। তার কোটে টান মেরে আমি বলে উঠলাম। সে এখানে আসতে বাধ্য। কোনো আকর্ষণ তাকে ঠিক এখানে টেনে নিয়ে আসবে। হুবহু এই রকম একটা জায়গারই আমি খোঁজ করছি, এই রকম একটা সংসর্গ, একটা অশুভ জায়গা যা অশুভকে টেনে আনে। যখন সে খুন করে, সবসময় তার ঘটনাস্থল হয় বস্তি অঞ্চল। বললেন স্যার গাই। বুঝতেই পারছেন, সেটা নিশ্চয়ই তার তরফে কোনো দুর্বলতা। নোংরা অঞ্চলকেই তার বরাবর বেশি পছন্দ। তাছাড়া উৎসর্গের জন্য যেসব মেয়ে তার দরকার, বড় শহরের আনাচে কানাচে তাদের বেশি সহজে খুঁজে পাওয়া যায় না।
হাসলাম এবং বললাম, ঠিকই আছে। তাহলে আমি প্রস্তাব রাখলাম, আমার শীত করছে, একটু গলা ভেজানো দরকার, এই কুয়াশা যেন হাড়ে বিঁধছে। আপনাদের ইংরেজদের এসব গা সওয়া, কিন্তু উষ্ণতার শুকনো গরম আমার পছন্দ। ছোট রাস্তা ছেড়ে এক সরু গলিপথের মুখে এসে দাঁড়ালাম। সামনের সাদা মেঘ আর কুয়াশা ভেদ করে দেখতে পেলাম একটা ম্লান নীল আলো। গলিপথের এক পানশালার বাইরে বিয়ার লেখা সাইনবোর্ড থেকে ঝুলছে উলঙ্গ আলোটা। আসুন দেখা যাক, বললাম আমি। শীতে না আমার আমার কেমন যেন কাঁপুনি লাগছে। আপনি আগে চলুন। বললেন স্যার গাই। সরু গলি ধরে তাকে পথ দেখিয়ে নিয়ে চললাম। পানশালার দরজার কাছে গিয়ে দুজনে থামলাম। কি জন্য অপেক্ষা করছেন? তিনি প্রশ্ন করলেন। এমনি দেখছি, এটা বড় ঝামেলার এলাকা স্যার গাই। কখন যে হুট করে কি হবে কেউ বলতে পারে না। আমি চাই না সেরকম একটা গুন্ডা দলের মাঝে গিয়ে আমরা হাজির হই। ভালো খেয়াল করেছেন জন। দরজা থেকে পানশালার অন্দরমহল পর্যবেক্ষণের কাজ শেষ করলাম। একেবারেই খালি মনে হচ্ছে, চলুন দেখা যাক। নোংরা পানশালায় আমরা প্রবেশ করলাম। কাউন্টার ও রেলিংয়ের উপর কমজোরি আলোর রোশনাই, কিন্তু সে আলোর রেশ পেছনের সারির আসনের জোরালো প্রচ্ছায়া ভেদে ব্যর্থ হয়েছে। এক বিশালকায় নিগ্রো কাউন্টারের উপর অলসভাবে শুয়ে আছে। আমাদের ঢোকার ফলে তার শরীরে কোনো রকম চাঞ্চল্য নজরে পড়ল না, কিন্তু তার চোখ জোড়া আচমকা খুলে গেল। বুঝলাম আমাদের উপস্থিতি সে লক্ষ্য করেছে এবং আমাদের খতিয়ে দেখছে। শুভ সন্ধ্যা, আমি বললাম। উত্তর দিতে সে ভালোই সময় নিল। তখনও আমাদের জরিপ করছে। তারপর সে দাঁত বের করে হাসলো। শুভ সন্ধ্যা স্যার, বলুন কি দেব? জিন জিন, আমি বললাম। দুটো জিন, আজ রাতে ভীষণ ঠান্ডা পড়েছে। আপনি একদমই ঠিক বলেছেন স্যার। সে পানিও ঢাললো। আমি পয়সা মিটিয়ে দিলাম। গেলাস দুটো নিয়ে একটা টেবিলে গিয়ে বসলাম। ওগুলো খালি করতে আমরা বিন্দুমাত্র সময় নষ্ট করলাম না। অগ্নিময় তরলে উষ্ণতা ফিরে পেলাম। কাউন্টারে ফিরে গিয়ে এবার বোতলটা নিয়ে এলাম। স্যার গাই ও আমি আরও একবার করে গ্লাস ভর্তি করলাম। বিশাল নিগ্রোটা আবার ঝিমোতে লাগলো। অবশ্য তার একটা সতর্ক চোখ কোনো চকিত ঘটনার জন্যে আধ খোলা হয়ে তৈরি। পানশালার দেওয়াল ঘড়ি টিক টিক করে বেজে যায়। বাইরে কুয়াশার পর্দা ছিন্ন ভিন্ন করে বাতাসের তেজ বাড়ছে। স্যার গাই ও আমি ভেতরের উষ্ণতায় বসে জিনে চুমুক দিচ্ছি। তিনি কথা বলতে শুরু করলেন এবং গভীর ছায়ারা হামাগুড়ি দিয়ে আমাদের ঘিরে ধরল সে কথা শুনতে। তিনি সমানে এলোমেলো আলোচনা করে চললেন। তার সঙ্গে অফিসে প্রথম দেখা হওয়ার সময় আমাকে যা যা বলেছেন সেগুলোই আবার বলতে লাগলেন, যেন সে কথা আমি আগে শুনিনি। বেচারা ভূতগ্রস্ত লোকগুলো এই রকমটাই হয়। অত্যন্ত ধৈর্য নিয়ে আমি শুনতে লাগলাম। স্যার গাইয়ের গ্লাসে ঢেলে দিলাম তরল নেশা। তারপর আরও একবার, কিন্তু পানীয় শুধু তাকে আরও বেশি বাচাল করে তুলল। কত কথাই না তিনি বলে চললেন, নরবলি সম্পর্কে, কৃত্রিম উপায়ে জীবনকে দীর্ঘায়ু করার পদ্ধতি সম্পর্কে। গোটা উদ্ভট অবান্তর গল্পটা আবার শুনতে হলো। আর সেই সঙ্গে তিনি তার বদ্ধ মূল ধারণায় অবিচল যে রিপা আজ রাতে নিঃশব্দ ভ্রমণে বেরিয়েছে। হয়তো তাকে এভাবে এগিয়ে নিয়ে চলার জন্যে আমি অপরাধী। ঠিক আছে, বললাম আমি। গলার সুরে অধৈর্য ভাবকে অস্পষ্ট রাখতে পারলাম না। স্যার গাই, ধরে নেওয়া যাক আপনার কথাই ঠিক। যদিও এ কথা বিশ্বাস করতে সমস্ত প্রাকৃতিক নিয়মকে বিসর্জন দিয়ে একটা কুসংস্কার হজম করতে হয়, কিন্তু তবুও ধরা যাক, অন্তত তর্কের খাতিরে আপনার কথাই ঠিক।
জ্যাক দ্য রিপার এমন একজন মানুষ যে নরবলির মাধ্যমে নিজের জীবন দীর্ঘায়ু করার পদ্ধতি জানতে পেরেছে। আপনার বিশ্বাস মতো সে সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে। এখন সে আছে শিকাগোতে এবং খুনের পরিকল্পনা করছে। অন্যভাবে বলতে গেলে আমি ধরে নিচ্ছি আপনি যা যা বলছেন সবই ধ্রুব সত্য, কিন্তু তাতে হলোটা কি? তাতে হলোটা কি মানে? পাল্টা বললেন স্যার গাই। মানে যা বলছি তাই। দেখুন, এসব যদি সত্যিও হয় তাহলে এটা তো প্রমাণিত হয় না যে সাউথ সাইডের এই নোংরা জিন চোলাইয়ের আড়তে বসে থাকলেই জ্যাক দ্য রিপার এখানে শটান এসে ঢুকে পড়বে এবং তাকে খতম করার অথবা পুলিশে দেওয়ার সুযোগ আপনাকে দেবে। আর ভালো কথা, তাকে খুঁজে পেলে আপনি তাকে নিয়ে কী করতে চান সেটাও আমি এখনো জানি না। স্যার গাই এক ঢোক জিন গলায় ঢাললেন এবং বললেন, হতচ্ছাড়া শয়তানটাকে আমি বন্দি করব, বন্দি করে তুলে দেব সরকারের হাতে। আর বহু বছর ধরে তার সম্পর্কে যেসব কাগজপত্র ও নথিগত সাক্ষ্য আমি জোগাড় করেছি সেসবও তাদের হাতে তুলে দেব। এ রহস্যের তদন্তে বহু টাকা আমি খরচা করেছি, জানেন, বহু টাকা। তাকে গ্রেপ্তার করার অর্থ বহু অমীমাংসিত অপরাধের কিনারা হওয়া, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। জেনে রাখুন, একটা উন্মত্ত পশু ছাড়া পেয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, বয়সহীন চিরকালের একটা পশু, যে হেক্ক্যাটি ও অন্ধকারের দেবতাদের উদ্দেশ্যে নরবলি দেয়। বিশ্বাসে মিলায় বস্তু, নাকি এসব আবোল তাবোল কথা অতিরিক্ত জিনের পরিণতি? অবশ্য তাতে কিছু যায় আসে না। স্যার গাই হলিস আরও এক গ্লাস খেলেন। বসে ভাবতে লাগলাম, তাকে নিয়ে এখন কি করি। ভদ্রলোক ক্রমেই উন্মত্ত মাতলামির তুঙ্গে এগিয়ে চলেছেন। ও আরও একটা কথা, খবর সংগ্রহের আশা না করে নেহাত কথাবার্তা চালিয়ে যাওয়ার জন্যই আমি বললাম। আচ্ছা, আপনি কিন্তু এখনো বলেননি কিভাবে রিপারের সঙ্গে আপনার হঠাৎ দেখা হয়ে যাবে বলে আপনি মনে করেন। বললেন স্যার গাই। সে আশেপাশেই থাকবে, আমার মন বলছে, আমি বুঝতে পারি। স্যার গাইয়ের মন কিছুই বলছে না, তিনি এখন সম্পূর্ণ মাতাল। পুরো ব্যাপারটায় ক্রমশ আমার রাগ হতে লাগলো। এবার আমরা এখানে বসে আছি প্রায় 1 ঘন্টা, আর এই সময়ের সর্বক্ষণ আমি এক বাচাল গর্ধবের নার্স এবং শ্রোতার ভূমিকা নিতে বাধ্য হয়েছি। যতই হোক, তিনি তো আর আমার বরাবরের রুগী নন। যথেষ্ট হয়েছে। স্যার গাই অর্ধেক খালি বোতলটার দিকে আবার হাত বাড়াতেই আমি বাধা দিয়ে বলে উঠলাম, অনেক খেয়েছেন, এবার আমার কথা শুনুন। চলুন একটা ট্যাক্সি ডেকে এখান থেকে যাওয়া যাক, ক্রমশ দেরি হয়ে যাচ্ছে। মনে হয় না আপনার ছলনাময় বন্ধু আজ আর দর্শন দেবেন। আমি হলে আগামীকাল সমস্ত কাগজপত্র FBI এর হাতে তুলে দিতাম। নিজের উদ্ভট তত্ত্বে যদি আপনার সেরকম আস্থা থাকে তাহলে তারা বিস্তারিত তদন্ত করার ক্ষমতা রাখে এবং আপনার আসামিকে তারাই খুঁজে বের করবে। না, ট্যাক্সি নয়। স্যার গাই নেশার ঝোঁকে জেদি হলেন। আচ্ছা, কিন্তু এখান থেকে তো চলুন। হাত ঘড়িতে এক পলক চোখ রেখে আমি বললাম, এখন কিন্তু রাত 12টা বেজে গেছে। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, কাঁধ ঝাঁকালেন, টলমলভাবে উঠে দাঁড়ালেন। দরজার দিকে কয়েক পা এগিয়েই এক টানে পকেট থেকে রিভলভারটা বের করে আনলেন। আচ্ছা, দিন দিন, ওটা এদিকে দিন। আমি চাপা ফিসফিসে গলায় বললাম, দেখুন, খোলা রাস্তায় ওটা নাচিয়ে ঘোরা যায় না। রিভলভারটা নিয়ে আমি কোটের ভেতরে রাখলাম। তারপর তার ডান হাত ধরে এগিয়ে নিয়ে চললাম দরজার দিকে। আমরা বেরোনোর সময় নিগ্রোটা চোখ তুলে তাকালো না। সরু গলিতে দাঁড়িয়ে আমরা কাঁপতে লাগলাম। কুয়াশা অনেক গাঢ় হয়েছে। যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে গলির কোনো মাথাই স্পষ্ট দেখা যায় না। ঠান্ডা স্যাঁতস্যাঁতে অন্ধকার। কুয়াশা থাক বা না থাক, এক টুকরো ছোট্ট হাওয়া আমাদের পেছনের ছায়াগুলোকে ফিসফিস করে গোপন কথা শুনিয়ে চলেছে। বাইরের তাজা হাওয়া যেরকমটা অনুমান করেছিলাম
সেই রকমভাবেই স্যার গায়ের মস্তিষ্কে বিঁধল। কুয়াশা ও জিনের বাষ্প একে অপরে ভালো মিশ খায় না। কুয়াশা ভেদ করে তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলতেই তিনি টলে পড়লেন। স্যার গাই তার অক্ষমতা সত্ত্বেও এখনও প্রত্যাশা নিয়ে গলিটার দিকে তাকিয়ে আছেন, যেন এক্ষুনি কোনো এগিয়ে আসা ছায়ামূর্তি তার নজরে পড়বে। বিরক্তির শেষ সীমায় পৌঁছালাম। আহা, আপনি ছেলে মানুষের মতো বোকামি করছেন। ঘন নিঃশ্বাস ফেলে বললাম, জ্যাক দা রিপারই বটে, একে শখের চূড়ান্ত ছাড়া আর কি বলবো। শখ? তিনি আমার দিকে ফিরে তাকালেন। কুয়াশার পর্দার পেছনে তার বিকৃত মুখটা স্পষ্ট দেখতে পেলাম যেন। আপনি এটাকে শখ বলছেন? তাছাড়া আর কি, নইলে এই অবাস্তব খুনিকে খুঁজে বের করতে আপনার কি এত দায় পড়েছে? আমার হাত তাকে ধরে রেখেছে, কিন্তু তার অপলক দৃষ্টিও ধরে রাখলো আমাকে। লন্ডনে 1988-এ রিপার যেসব মেয়ে ছেলেকে খুন করেছিল তাদের একজন ছিল আমার মা। কি? বাবা এবং আমি প্রতিজ্ঞা করেছি প্রাণ দিয়ে হলেও রিপারের সন্ধান করব। বাবাই প্রথম সে কাজ শুরু করেন। তিনি 1926-এ হলিউডে মারা যান রিপারের খোঁজ করতে গিয়ে। লোকে বলে এক ঝগড়ার সময় কোনো এক অজ্ঞাত আততায়ী তাকে ছুরি মেরে খুন করে, কিন্তু আমি জানি কে সেই আততায়ী। তাই তার সেই অসমাপ্ত কাজ আমি কাঁধে তুলে নিয়েছি। এবার বুঝতে পারছেন জন, আমি সে কাজ এগিয়ে নিয়ে চলেছি এবং তাকে খুঁজে বার করে নিজের হাতে খুন না করা পর্যন্ত আমার কাজ শেষ হবে না। সে আমার মাকে খুন করেছে আরও শত শত লোককে, নিজের নারকীয় শরীরটাকে বাঁচিয়ে রাখতে। একটা রক্তচোষা বাদুড়ের মতো সে রক্তে পুষ্ট হয়, পিশাচের মতো মৃত্যু দিয়ে সে লালিত পালিত, ভয়ঙ্কর দানবের মতো সারা পৃথিবী সে নিঃশব্দে চড়ে বেড়ায় নতুন শিকারের লোভে। সে ধূর্ত, শয়তানের মতো ধূর্ত, কিন্তু তাকে খুঁজে না বের করা পর্যন্ত আমি শান্তি পাবো না, কোনো দিনও না। আমি অন্তত এবার তাকে বিশ্বাস করলাম তিনি সহজে ছাড়বেন না। তিনি শুধু আর নেশাগ্রস্ত বাচাল নন, তিনিও রিপারের মতোই লক্ষ্যে স্থির, উন্মাদ সংকল্পে অবিচল, অনমনীয়। আগামীকাল তিনি প্রকৃতিস্থ হবেন, আবার পুনরায় শুরু করবেন অনুসন্ধান। হয়তো ওইসব নথিপত্র তুলে দেবেন FBI এর হাতে। আজ হোক কাল হোক এই জেদ নিয়ে এবং তার প্রতিহিংসা প্রসূত উদ্দেশ্য নিয়ে তিনি সফল হবেনই। বরাবরই আমার সন্দেহ হয়েছিল তার বিরাট কোনো একটা উদ্দেশ্য রয়েছে। আচ্ছা চলুন যাওয়া যাক বলে গলিপথ ধরে তাকে এগিয়ে নিয়ে চললাম। 1 মিনিট দাঁড়ান, আমার বন্দুকটা ফেরত দিন। তিনি সামান্য টলে উঠলেন। ওটা কাছে থাকলে আমি স্বস্তি পাবো। একটা ছোট্ট ছায়াচ্ছন্ন খাজে আমাকে চেপে ধরলেন তিনি। তাকে ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু তিনি নাছোড়বান্দা। রিভলভারটা এখনই আমাকে ফেরত দিন জন। তিনি অস্পষ্ট স্বরে বললেন, আচ্ছা ঠিক আছে। আমি বললাম। কোটের ভেতরে হাত ঢোকালাম, আবার বের করে আনলাম হাত বাইরে। কিন্তু এটা তো রিভলভার নয়। তিনি প্রতিবাদ করে উঠলেন, এটা তো একটা ছুরি। হ্যাঁ জানি। চকিতে ঝুঁকে পড়লাম তার শরীরের ওপর। জন! তিনি চিৎকার করে উঠলেন। জন নামটা এবার ছেড়ে দিন স্যার গাই, জন নামটা বাদ দিন। ফিস ফিস করে বললাম, আমার ছুরি সমেত হাতটা শূন্যে স্থির। স্যার গাই,
শুধু বলুন জ্যাক।